আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা বহুদিন ধরেই অপেক্ষায় ছিলেন ম্যাথমেটিক্স 3 ক্লাসের জন্য। সো সেই ধারাবাহিকতায় আমরা আজকে চলে আসলাম ম্যাথমেটিক্স 3 টা নিয়ে। এবং আমি আজকের এই ক্লাসে আপনাদের ম্যাথমেটিক্স 3 টাকে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব এবং আশা করছি আজকের ক্লাস থেকে শতভাগ প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় কমন পড়বে। সো আমি আজকের ক্লাসটা আমাদের যে ডাইজেস্টটা আছে, ডিপ্লোমা ডাইজেস্ট বইটা আছে, সেই ডিপ্লোমা ডাইজেস্ট বইয়ের আলোকে নিব। সো আমি প্রথমে একটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা ভালো পরীক্ষা দিতে চান, শতভাগ প্রশ্ন কমন পেতে চান, একদম 100%, ঠিক আছে, যারা এ প্লাস পেতে চান তারা অবশ্যই আমাদের ডাইজেস্ট বুকটা ফলো করবেন। সো তারপরে যারা কিছু চোরা শিক্ষার্থী আছেন, যারা চান যে একটা শর্ট সাজেশনের জন্য, সো যারা শর্ট সাজেশন চান তাদের জন্য আজকের এই ক্লাসটা, আমরা আজকের এই ক্লাসে আমাদের ডাইজেস্ট থেকেই কিছু প্রশ্ন আপনাদেরকে দাগিয়ে দিব, অতি সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত এবং রচনামূলক। সো আশা করি এই ক্লাসটা থেকে আপনি শতভাগ প্রশ্ন ইনশাল্লাহ পরীক্ষা কমন পাবেন। ঠিক আছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আশা করি আজকের এই ক্লাসটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সো যারা ম্যাথমেটিক্স তে দুর্বল আছেন তারা আজকের এই ক্লাসটা মনোযোগ দিয়ে করতে পারেন। আশা করি আজকের এই ক্লাস করার মাধ্যমে এবং আমি যে প্রশ্নগুলো বলে দিব, যে ম্যাথগুলো দাগাই দিব, এই ম্যাথগুলো যদি কেউ ভালো করে করতে পারে সে পরীক্ষায় 100% মার্কস কমন পাবে। ঠিক আছে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। আপনি এই ক্লাসটা হারাতে না চাইলে নিজের প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন, অথবা হচ্ছে যাদের ম্যাথমেটিক্স 3 আছে তাদের সবাইকে মেনশন করে আমাদের সাথে যুক্ত করতে পারেন। আমরা চাচ্ছি একসাথে ক্লাসটা করার জন্য। ঠিক আছে। সো আমি একটু প্রথমে দেখতে চাই যে আমাদের সাথে কে কে যুক্ত আছেন। মাশাআল্লাহ, আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গেছেন। সো যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি প্রথমে বলে রাখছিলাম যে আজকের ক্লাসটা যারা মনোযোগ সহকারে করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাদের অনেক বেশি উপকারে আসবে এবং আজকের এই ক্লাস থেকে শতভাগ প্রশ্ন ইনশাআল্লাহ পরীক্ষায় কমন থাকবে। ঠিক আছে। আর আমার ক্লাসে আমি যেগুলো দাগাই দিব এর বাইরে থেকে প্রশ্ন আসবে না, আমি এইটুক বলতে পারি। ঠিক আছে। আমি আপনাদেরকে এইটুক নিশ্চয়তা দিতে পারি যে আমি আমার ক্লাসে যা দাগাই দিব এর বাইরে থেকে পরীক্ষায় একটা বিন্দুমাত্র কোশ্চেন থাকবে না। ঠিক আছে। সেইটুক বলতে পারি। আপনারা ম্যাথমেটিক্স 1 পরীক্ষা দেখেছেন, আমি যা বলে দিয়েছিলাম সেটা থেকে প্রশ্ন এসেছে। So, আপনাদের ডিপ্লোমা পরীক্ষাগুলো আসলেই সহজই হয়। কারণ হচ্ছে এখানে হয়তোবা দু একটা কোশ্চেন নতুন আসে, বাট বাকিগুলা হচ্ছে বাকি যে প্রশ্নগুলো থাকে প্রত্যেকটা প্রশ্নই হচ্ছে বিগত সালের প্রশ্নগুলো সরাসরি তুলে দেয়। সো এরকম একটা ক্রিটিক্যাল না। আপনারা যারা পড়াশোনা করেন তারা ভালো পরীক্ষা দিতে পারেন, যারা পড়াশোনা করেন না তারাই হচ্ছে দিন শেষে সাজেশনের জন্য দৌড়াদৌড়ি করেন। আহ তো আশা করি আজকের এই ক্লাসে আপনারা যদি ভালো করে পড়েন ইনশাল্লাহ 100% কমন পড়বে। আমি বারবার বলতেছি, আমি আজকের ক্লাসে আপনাদেরকে যে প্রশ্নগুলো দাগাই দিব এর বাহির থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না। ঠিক আছে। এইটুকু আপনারা আচ্ছা, সবার আগে আমি আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই। আপনারা প্রত্যেকটা অধ্যায় থেকে কয়টা করে অঙ্ক করতে চান? সংক্ষিপ্তের জন্য কয়টা, রচনামূলকের জন্য কয়টা, একটু বলেন তো আমারে স্যার। যে আপনারা প্রত্যেকটা অধ্যায় থেকে রচনামূলকের জন্য কয়টা প্রশ্ন পড়বেন? আপনারাই বলেন, আপনাদের রচনামূলকের জন্য কয়টা প্রশ্ন দিব আমি প্রত্যেকটা অধ্যায় থেকে, এবং সংক্ষিপ্তের জন্য কয়টা দিব? ঠিক আছে, এইটা একটু আমাকে জানান যে রচনামূলক কয়টা, সংক্ষিপ্ত কয়টা। ম্যাথমেটিক্স সোজা, কারণ প্রথম থেকে 10 অধ্যায় হচ্ছে পরিমিতি টাইপের ম্যাথ। সো এটা একটু পড়লেই পারা যায়, এটা এমন কিছু না। আমাদের যে কঠিন অধ্যায়গুলো ছিল, 10-এর পরে যে অধ্যায়গুলো ছিল সেগুলো বাদ দেওয়া হয়েছে। সেটা আপনাদের একটা প্লাস পয়েন্ট বলা চলে, সহজ করে দিয়েছে। সো এরপরে যদি আপনারা পরীক্ষা ভালো না করতে পারেন এটা আপনাদের টোটালি ব্যর্থতা। ঠিক আছে। রচনামূলক সর্বোচ্চ 10টা ইনশাল্লাহ, হ্যাঁ চেষ্টা করবো আমি 10টার ভিতর রাখার জন্য। ঠিক আছে। আচ্ছা, আমি সংক্ষিপ্ত 1-2টি, রচনামূলক 1টি। আচ্ছা, আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় থেকে 2টা করে রচনামূলক আর 2টা করে সংক্ষিপ্ত দেওয়ার জন্য। ঠিক আছে। আমি চেষ্টা করব রচনামূলক 2টা, সংক্ষিপ্ত 2টা আর হচ্ছে অতি সংক্ষিপ্ত 3টা করে দেওয়ার জন্য। সো আপনারা প্রত্যেকটা অধ্যায় থেকে 7টা করে প্রশ্ন করতে হবে আর কি, 2টা রচনামূলক, 2টা সংক্ষিপ্ত আর হচ্ছে 3টা অতি সংক্ষিপ্ত কোশ্চেন। ঠিক আছে। সো তাহলে চলি আমরা আমরা হচ্ছে সরাসরি আমাদের কোশ্চেনে চলে যাই। সরি, আমাদের যে ক্লাস ছিল মূল ক্লাসে সেখানে চলে যাই। সো আপনাদের উদ্দেশ্যে, যারা নতুন আছেন আমাদের এখানে, আপনাদের উদ্দেশ্যে একটা ছোট্ট বার্তা দিতে চাই। আমাদের অলরেডি সামনের সেমিস্টারে ভর্তি চলতেছে। আমাদের যে ডাইনামিক প্রোগ্রাম আছে অথবা কেয়ার প্রোগ্রাম আছে, আপনারা চাইলে সেই ডাইনামিক অথবা কেয়ার প্রোগ্রামে যুক্ত হতে পারেন এবং এই মুহূর্তে যুক্ত হলে একটা বেনিফিট পাবেন। সেটা হচ্ছে আমাদের যে ডিপ্লোমা ডাইজেস্ট বইটা আছে সেই বইটা আপনি আপনার ক্লাস শুরু হওয়ার আগেই পেয়ে যাবেন। ঠিক আছে। তার মানে সামনের সেমিস্টারটা যদি কেউ ভালো করে পড়াশোনা করতে চান, সো আমি মনে করি তার জন্য সবচেয়ে ভালো হবে আমাদের ডাইনামিক কোর্স বা কেয়ার কোর্স। ওকে।
সো আমাদের কোর্সে যুক্ত হতে চাইলে অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেখানে আপনি কানেক্ট হতে পারেন, অথবা আমাদের পেজে এসএমএস দিয়ে কানেক্ট হতে পারেন, অথবা আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে A to Z ওভারভিউ কোর্সের দেখতে পারবেন। সো আশা করি আপনারা অতি দ্রুত আমাদের সাথে যুক্ত হবেন এবং আমরা ইনশাল্লাহ সামনের সেমিস্টারের ক্লাসগুলো খুব দ্রুতই শুরু করতে পারবো। ঠিক আছে? সো তাহলে চলেন স্যার আমরা একটু শুরু করি। আমরা প্রথম চ্যাপ্টারটা যাচ্ছি। প্রথম চ্যাপ্টার থেকে অতি সংক্ষিপ্ত আমি দিচ্ছি। প্রথমত অতি সংক্ষিপ্ত স্যার এই প্রশ্নটা পড়বেন। একটা সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 8 মিটার, অত্রিভুজ হচ্ছে 10 মিটার, ক্ষেত্রফলটা কত? আপনি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করবেন। ঠিক আছে? এখানে ভূমি দিছে 8, অত্রিভুজ দিছে 10, তাহলে লম্ব কত হবে স্যার? 6 হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, এই যে আপনার ভূমি, এই যে আপনার উচ্চতা। ওকে, তাহলে আপনি এটা দ্বারা কাটেন, 4 আসে, তাহলে 4 6 24 বর্গ মিটার। এই হচ্ছে আনসারটা। ঠিক আছে, আমরা একটু দ্রুত যাব কারণ আমাদের অনেকগুলো অঙ্ক করতে হবে। এখান থেকে আপনারা এই যে দুইটা সূত্র দেখেন, আপনাদেরকে একটা কথা বলি, আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে সরাসরি সূত্র চলে আসে। সেজন্য আমি বলে রাখি স্যার, 3 4 থেকে একটা সূত্র আপনারা পরীক্ষায় কমন পাবেন, এটা লিখে রাখতে পারেন। 3 4 থেকে একটা সূত্র পরীক্ষা আসবে। সূত্রগুলো সরাসরি অতি সংক্ষিপ্ত থেকে আসবে। যেমন এবিসি মধ্যমা বিশিষ্ট, এটা না এসে সরাসরি আসতে পারে যে এমআর এর সূত্রটা লিখো। এই সূত্রটাকে এমআর এর সূত্র বলা হয়। ঠিক আছে, এই সূত্রটাকে আমরা কি বলি? এমআর এর সূত্র বলি। আর পরিবৃত্তের ব্যাসার্ধ আর হইলে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে এবিসি ডিভাইডেড বাই 4r। তাহলে আপনারা এখান থেকে এই দুটো একটু সূত্র শিখে যাবেন। সরাসরি সূত্রগুলো আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে সরাসরি চলে আসে। তাহলে আমি আপনাদেরকে কিন্তু বলছিলাম যে আমি প্রতি অধ্যায় থেকে 3টা অতি সংক্ষিপ্ত দিব। আশা করি আপনারা 3টা অতি সংক্ষিপ্ত পেয়ে গেছেন। এই যে এখান থেকে 2টা পড়তে হবে স্যার, এই 2টা থেকে একটা পাবেন, মাস্ট কমন পাবেন। ঠিক আছে, মাস্ট কমন পাবেন, এই একটা আর হচ্ছে স্যার এই একটা। তাহলে অতি সংক্ষিপ্ত 2টা হইলো। এরপরে চলেন আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে যাচ্ছি। আরেকটা অতি সংক্ষিপ্ত চাইলে দেখে নিতে পারেন, সেটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের উচ্চতা হচ্ছে এত হইলে বাহুর দৈর্ঘ্য কত? সো সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র আপনারা সকলে জানেন যে √3/2 ইন্টু এ। দেখেন আমি করে দিই। উচ্চতা বের করার সূত্র হচ্ছে √3/2 এ। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের উচ্চতা বের করার সূত্র। তো উচ্চতা কত দেওয়া আছে? এটা সমান দেওয়া আছে 3√3। তাহলে আপনি √3 আর √3 কাটা দেন, তাহলে এর সমান কত হয় স্যার? 3 × 6। ওকে, এরপরে আসেন, আমি বলছিলাম সংক্ষিপ্ত 2টা প্রশ্ন দিব। সেই হচ্ছে তার মধ্যে সংক্ষিপ্ত একটা, আপনারা সংক্ষিপ্ত প্রশ্নটা দেখতে পাচ্ছেন। এই যে স্যার আমাদের সংক্ষিপ্ত প্রশ্নটা, যে একটা সমবাহু ত্রিভুজের মধ্যস্থ কোনো বিন্দু হইতে 3টা বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যগুলো দেওয়া আছে 12 মিটার, 13 মিটার এবং 14 মিটার হইলে ওই ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যটা কত আর পরিসীমা ও ক্ষেত্রফল বের করতে বলছে আপনাকে। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আপনি 3 স্টার দিতে পারেন। এটা পরীক্ষা আসবে আশা করি। ঠিক আছে, এটা পরীক্ষায় আসবে আশা করি। ঠিক আছে, সো একটু ভালো করে করে যান। আর আপনাদের যদি কোনো কোশ্চেনে প্রবলেম থাকে তাহলে আমাকে বলবেন, আমি সেটা ইনশাল্লাহ সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করতেছি কারণ আমাদের অনেকগুলো অধ্যায় আছে, অনেকগুলো অঙ্ক আছে। একটু দেখে নিই আমরা, হ্যাঁ? সবাই একটু অঙ্কগুলো দাগায় রাখেন, অথবা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আচ্ছা, এই গেল একটা আমাদের অতি সংক্ষিপ্ত। আর এই হচ্ছে স্যার আরেকটা অতি সংক্ষিপ্ত। আমি এটা বলতে পারি, আপনারা এখানে যে দুইটা অতি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছেন, এই দুইটা অতি সংক্ষিপ্ত থেকে একটা প্রশ্ন 100% আপনাদের পরীক্ষা কমন থাকবে। আপনারা এখানে যেটা দেখতেছেন, এই সমবাহু ত্রিভুজ রিলেটেড একটা প্রশ্ন দেখতেছেন, এইটা, অথবা হচ্ছে স্যার এই যে এটা। এই দুইটা থেকে আপনারা একটা প্রশ্ন 100% পরীক্ষা কমন পাবেন অতি সংক্ষিপ্তর মধ্যে। এই যে একটা অতি সংক্ষিপ্ত দিছি, আর এই যে স্যার একটা অতি সংক্ষিপ্ত, এই দুইটা থেকে একটা 100% পরীক্ষা কমন আসবে। ঠিক আছে, বাদ বাকিটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এরপরে চলি স্যার আমরা। এখন আমরা একটু রচনামূলক প্রশ্ন যাচ্ছি। রচনামূলক প্রশ্নের জন্য স্যার এই প্রশ্নটা গুরুত্ব দিবেন। রচনামূলকের জন্য স্যার এটা গুরুত্ব দিবেন। ঠিক আছে, রচনামূলকের জন্য এই প্রশ্নটা গুরুত্ব দিবেন। ঠিক আছে, যে কয়টা স্টার মন চাই দিয়ে রাখেন, এটা গুরুত্ব দিবেন। আমি বলে দিলাম যে এটা 100%ই আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, রচনামূলক যদি এ অধ্যায় থেকে দেয় তাহলে এটা দিবে। ঠিক আছে, একটা ত্রিভুজের বাহু 3টা যথাক্রমে 51 মিটার, 52 মিটার এবং হচ্ছে 53 মিটার।
তো 52 মিটার বাহুর বিপরীত শীর্ষবিন্দু হইতে এর উপর যদি একটা লম্ব অঙ্কন করা হয়, তা লম্বটা দ্বারা বিভক্ত দুইটা ত্রিভুজের ক্ষেত্রফল আপনাকে বের করতে হবে। ঠিক আছে, তো রচনামূলকের জন্য এই একটা কোশ্চেন একটু ভালো করে পড়ে যাবে। আর আমরা এখান থেকে এইটাও একটু দেখে যাব। ঠিক আছে, এই কোশ্চেনটা এটা লেস ইম্পর্টেন্ট, বাট তারপর আমরা একটু দেখে যাব এই কোশ্চেনটা। ওকে, তাহলে রচনামূলকের জন্য কিন্তু ওইটাই ভালো করে পড়তে হবে। এটা খুব একটা আসে না, বিগত দিনে আসে নাই, তো আপনারা এইটাই গুরুত্ব দিবেন। ঠিক আছে, এটাই গুরুত্ব দিয়ে পড়বেন। তাহলে এর আমাদের শেষ। এখন আসেন চ্যাপ্টার 2 এর পার্ট 1। চ্যাপ্টার 2 এর পার্ট 1। তো অতি সংক্ষিপ্তের জন্য স্যার এটা পড়তে হবে। অতি সংক্ষিপ্তের জন্য আমাদের এটা পড়তে হবে যে একটা ত্রিভুজের কর্ণদ্বয় হচ্ছে 30 মিটার 20 মিটার, এর ক্ষেত্রফল এত হইলে কর্ণ দুটির মধ্যবর্তী কোণ কত। স্যার, একটা চতুর্ভুজের যদি দুইটা কর্ণ দেওয়া থাকে, তাহলে তাদের ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে স্যার এই যে এটা, হাফ ইন্টু d1 d2 সাইন থিটা। তো এই ক্ষেত্রফল কত দেওয়া আছে স্যার? 150√3। তো আপনি কি করবেন, d1 এর মান বসাই দিবেন, d2 এর মান বসাই দিবেন। d1 হচ্ছে স্যার আপনার 30, d2 হচ্ছে 20, তারপরে সাইন থিটা সমান হচ্ছে 150√3। তারপরে এখানে ক্যালকুলেশন করেন, এটা দ্বারা যদি কাটেন এখানে আসে 15। ঠিক আছে, তাহলে এখানে কত হয়? 300 সাইন থিটা সমান হচ্ছে 150√3। তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু হবে 150/√3/300। আলটিমেটলি এখানে পাবেন √3/2, আর √3/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে থিটার মান সরাসরি কত আসবে? আরো দিয়ে দিতে হবে। আমি যেগুলো বললি সেগুলোই করে যান। হ্যাঁ, স্টার্টার এত দেওয়ার সম্ভব না, যেগুলো দিই এগুলোই করেন। আমি তো একটা রচনামূলক দিলাম, তো এটা আসবেই। আচ্ছা, এখান থেকে আমাদের পড়তে হবে স্যার, এটা পড়ে যাবেন, এটা অতি সংক্ষিপ্ত আসতে পারে। একটা সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে 60 বর্গ সেন্টিমিটার, এর ভূমি 10 হইলে উচ্চতা কত? ঠিক আছে, একদম সোজা, 10 দ্বারা এটার ভাগ করে দিব, 6 আসবে। বুঝতে পারছি? তাহলে এটা করে যান, এটা পরীক্ষার মধ্যে আসার সম্ভাবনা আছে। এরপর আমরা রচনামূলকে চলে যাচ্ছি। এই প্রশ্নটা আমাদের সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের রচনামূলক সরি সংক্ষিপ্ততে আসার সম্ভাবনা অনেক বেশি, এটা প্রায়ই আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন চলে আসে। সো ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ভালো করে পড়ে যাবেন এটা। এটা সহজ একটা সূত্র আছে, d1² প্লাস d2² সমান সমান 2 ইন্টু a² প্লাস b²। এই সূত্রের সাহায্যে করে ফেলতে হবে। এখানে একটা বাহুর দৈর্ঘ্য 30, তার মানে এর মান 30 ধরেন, বির মান ধরেন হচ্ছে 26, আর একটা কর্ণ হচ্ছে 28। আপনি d1 ধরেন 28, তাহলে d2 এর মান বের করতে হবে। আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করে d2টা বের করে ফেলবেন। ঠিক আছে, তাহলে আপনাকে এই প্রশ্নটা করতে হবে, এটা সংক্ষিপ্তের জন্য আসবে। ঠিক আছে, তাহলে সংক্ষিপ্তের জন্য আপনারা এই প্রশ্নটা ভালো করে পড়বেন। আর রচনামূলকের জন্য স্যার এটা একটু করে যান, রচনামূলকের জন্য এই প্রশ্নটা করে যাবেন। এটা রচনামূলকের জন্য, এই প্রশ্নটা রচনামূলকের জন্য করে যেতে হবে, এটা রচনামূলক। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট অত একটা বেশি নাই। ঠিক আছে, ধরেন 90% সম্ভাবনা আছে এটা পরীক্ষা, বাট এখানে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে ওইটা। এটা রচনামূলকের জন্য করে যান, আর এটা বেশি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রায়ই আসে, তো এটা ভালো করে করে যাবেন। এরপরে 2 এর খতে যাই। স্যার, এই যে আমরা একটা অতি সংক্ষিপ্ত দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসবে স্যার, পড়ে যাবেন। একটা রম্বসের কর্ণদ্বয় হচ্ছে 12 এবং 36 হলে এর পরিসীমা বের করো। তো বাহুর সাথে পরিসীমার কিন্তু একটা সম্পর্ক আছে, আছে না স্যার? সেই সম্পর্ক দিয়ে আপনি হচ্ছে বাহুটা বের করবেন, তারপরে 4 দ্বারা গুণ করলে এটার পরিসীমা চলে আসবে। কথা বুঝতে পারলাম? তাহলে আপনি রম্বসের এখান থেকে এই যে পরিসীমার যে সূত্রটা, একটা রম্বস অঙ্কন করবেন। একটু দেখাই দিই আমি। ধরেন এই হচ্ছে একটা রম্বস, হ্যাঁ, এখানে কর্ণ দেওয়া আছে, এই যে এটা হচ্ছে ছেদবিন্দু, ও কর্ণ একটা কত আছে? 16, তাই না? তাহলে অর্ধেক হবে 8, এই যে এই পর্যন্ত 8।
আর এই পর্যন্ত কত, 12 ঊর্ধ্বে কত 6, তাহলে এটা কত হবে স্যার? এটা হবে 10। তাহলে 4 10 40, এটা পরিসীমা হচ্ছে 40। এইটা ঠিক ওইটার হচ্ছে একটু মানে কাছাকাছি বলা চলে, দুইটা প্রায় কাছাকাছি লেভেলেরই ম্যাথই। বাট আপনারা ওই আগেরটা গুরুত্ব দিবেন, আমি অতি সংক্ষিপ্ত 3টা দেওয়ার কথা বলছিলাম না, তার মানে কিন্তু ওই একটা দিলাম আর এই একটা, ঠিক আছে? ওইটা এটা প্রায় সেম, বুঝতে পারছি? ওইটা আর এটা হচ্ছে প্রায় সেম। আচ্ছা, আরেকটা অতি সংক্ষিপ্ত হচ্ছে স্যার এইটা, এটা অতি সংক্ষিপ্তের জন্য করবেন। আমরা নর্মালি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বের করার সূত্র কি জানি? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তো ক্ষেত্রফল কত দিয়েছে? 240। এই যে স্যার আমরা 240 লিখলাম। এখানে বাহুদের সমষ্টি দেওয়া আছে স্যার 30, তাহলে আপনি এই জায়গায় 30 লিখবেন। সো হাফ অফ 30 ইন্টু এইচ সমান হচ্ছে 240। এরপর আপনি 30 দ্বারা 240 যদি কাটেন কত আসবে স্যার? 8 আসবে, তাই না? তাহলে এখন হয় এইচ সমান কত? 8 দুগুণে 16। এটা অতি সংক্ষিপ্তের জন্য। স্যার এটা সংক্ষিপ্ততা আসবে পরীক্ষা আমাদের, এটা সংক্ষিপ্তের জন্য আমি বারবার বলতেছি স্যার, এটা সংক্ষিপ্ত প্রশ্নে আসবে। এটাকে আপনি যে কয়টা স্টার মন চাই দিয়ে নিবেন, এটা পরীক্ষা আসবে, এটা আসবে পরীক্ষায়। দেখেন বুঝছেন কিনা, এটা আমাদের পরীক্ষায় থাকবে, ঠিক আছে? এটা আমাদের পরীক্ষায় থাকবে। ধরে করলে আমি যেটা লিখছি এটা ধরে করতে হবে। তাহলে স্যার এটা কিন্তু পরীক্ষা আসবে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নে, যে একটা রম্বসের কর্ণদ্বয় হচ্ছে যে 16 আর 32, তাহলে এটার পরিসীমা এবং উচ্চতা বের করতে বলছে। আপনার এখানে প্রথম কাজ হচ্ছে এই যে তাদের কর্ণ দুইটা দেওয়া আছে, কর্ণ থেকে আপনি হচ্ছে আহ তাদের বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন। কি পাবেন? বাহুর দৈর্ঘ্য বের করতে পারবেন, ঠিক আছে? তারপর সেখান থেকে আপনি উচ্চতাও বের করতে পারবেন। ওকে, তাহলে এটা আশা করি পারা যাবে। এরপরে দেখি আমরা, স্যার এখান থেকে রচনামূলক এটা আসবে, এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন এটা থাকবে স্যার, এটা রচনামূলকের জন্য। এই ঢালের অঙ্কগুলা স্যার কইরা যাবেন, একটা খালের উপরের এবং নিচের বিস্তার এনে দেওয়া আছে 50 সেন্টিমিটার আর হচ্ছে 20 সেন্টিমিটার, আর এখানে ডাল দিছে একটা 90 আর এটা দিছে 60, তাহলে খালটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, অবশ্যই স্যার করে যাবেন, পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন, ঠিক আছে? এটা আমাদের রচনামূলকে থাকবে। আপনারা ডাল রিলেটেড আপনাদের বই হয়তো বা 2 3টা ম্যাথ পাবেন, সবাই একটু সেই ডাল রিলেটেড ম্যাথ গুলা করে যাবেন। এখানে 90 ডিগ্রি আছে আপনাদের পরীক্ষার মধ্যে, এখানে 60 ডিগ্রি থাকতে পারে, এখানে 30 ডিগ্রি থাকতে পারে, এখানে 45 30, সে কোন ফ্যাক্টর না আপনি অঙ্কের নিয়মটা বুঝে যান। আশা করি এরকমের একটা প্রশ্ন রচনামূলকে পাবেন। তাহলে আমি প্রথমত যে দুটো আসবেই এরকম দুইটা কিন্তু দিয়ে দিলাম, সেই একটা আমাদের রচনামূলক, এই হচ্ছে আমাদের একটা রচনামূলক স্যার। আর সংক্ষিপ্তের জন্য আপনাদেরকে বলছিলাম এই যে একটা সংক্ষিপ্ত, ঠিক আছে? এখন এদের অল্টারনেটিভ হিসেবে দিই, অনেক সময় তো পরীক্ষায় নাও আসতে পারে নাকি, সেজন্য একটা অল্টারনেটিভ কোশ্চেন দিয়ে দিই আপনাদের কি হবে থেকে। তো যদি অল্টারনেটিভ এটা না আসে তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে হচ্ছে এই প্রশ্নটা, এই যে পরে যেটা দেখতেছেন, যে একটা রম্বসের বাহুর দৈর্ঘ্য 78, একটা কর্ণ অপরটার এত অংশ হলে এই যে ক্ষেত্রফল উচ্চতা বের করা। এখানে এই দুটো অঙ্ক প্রায় সেম, প্রথম যে সংক্ষিপ্ত দেখালাম আর এটা প্রায় সেম, আর এটাও করে যান, হ্যাঁ? এটা রচনামূলকের জন্য। তাহলে আশা করি এখান থেকে 4টা প্রশ্ন দিলাম, যে এই 4টা প্রশ্ন যদি পড়েন আশা করি একটা সংক্ষিপ্ত একটা রচনামূলক কমন পড়বে, একটা সংক্ষিপ্ত একটা রচনামূলক অবশ্যই অবশ্যই কমন পড়বে স্যার, ঠিক আছে? আমি আবার আপনাদেরকে দেখাই দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। এই যে একটা অতি সংক্ষিপ্ত, তারপরে এই যে একটা অতি সংক্ষিপ্ত, দুইটা অতি সংক্ষিপ্ত, এরপরে হচ্ছে স্যার রচনামূলকের জন্য এই একটা রচনামূলক পড়বেন, আর স্যার এই একটা রচনামূলক, এবং এটা আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি, এটা আসার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি। এরপর আমরা চ্যাপ্টার 3-তে চলে যাচ্ছি, হ্যাঁ? বহুভুজের ক্ষেত্রফল। একটা সুষম ষড়ভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ এত হইলে ক্ষেত্রফল নির্ণয় করো। পরিবৃত্তের ব্যাসার্ধ লেখা, ক্ষেত্রফল বের করে ফেলবেন। 3√3/2 মনে হয় স্কোয়ার বা আর স্কোয়ার, সেখান থেকে তার ক্ষেত্রফল চলে আসবে। তাহলে অতি সংক্ষিপ্তের জন্য এই একটা গেল স্যার। আর হচ্ছে স্যার এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা অতি সংক্ষিপ্ততে আমাদের আসবেই, ঠিক আছে? এটা আসবেই অতি সংক্ষিপ্ততে।
সুষম অষ্টভুজের অন্তঃস্থ কোণের সমষ্টি কত? সুষম অষ্টভুজের অথবা সুষম ষড়ভুজের, আপনারা একটা প্রশ্ন এখান থেকে পাবেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে স্যার আমাদের অতি সংক্ষিপ্ত, এই হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন, এই যে একটা। এরপরে যদি যাই আমরা, স্যার এটা সংক্ষিপ্তের জন্য পড়বেন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা 98% দিলাম স্যার। ঠিক আছে, এটা 3 স্টার দিয়ে দিই। এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বেন, এটা অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বেন, অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আপনাকে পড়তে, সরি সংক্ষিপ্তের জন্য। ঠিক আছে, যে একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফল হচ্ছে 60√3, এর বাহুর সমান বাহু বিশিষ্ট সুষম অষ্টভুজের ক্ষেত্রফল বের কর। ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা রচনামূলক কমন দিয়ে দিই অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে যদি রচনামূলক আসে স্যার, যদি রচনামূলক আসে, যদি রচনামূলক আসতে হয় অধ্যায় থেকে, তাহলে স্যার এটা আসবে। যদি পরীক্ষায় কোনো রচনামূলক আসে, আপনার অবশ্যই স্যার এটা আসতে হবে। তো রচনামূলকের জন্য এটা ভালো করে পড়ে যাবে। একটা গড়ের সম্মুখভাগের বিস্তার হচ্ছে 20 মিটার। গড়টির সামনে সর্বজের সন্নিহিত 3টি বাহু আকারে বর্ধিত করে বারান্দা তৈরি করা হলে বারান্দার ক্ষেত্রফল কত? খুবই সুন্দর এবং মজার একটা অঙ্ক, পুরো যাবেন। হ্যাঁ, আশা করি এটা পরীক্ষা আসবে, এটা রচনামূলকের জন্য পুরো যাবেন। তাহলে একটা কিন্তু রচনামূলক কমন দিয়ে দিছি, আমি অলরেডি কিন্তু 3টা রচনামূলক দিয়ে দিছি আপনাদেরকে কমন, যে কোনগুলো আসতে পারে। ঠিক আছে, সো যেগুলো আমি একটু গুরুত্ব দিচ্ছি, আপনারা আশা করি আমার সেই গুরুত্ব, মানে যেগুলো একটু বেশি গুরুত্ব দিচ্ছি, যদি এরকম গুলো পড়ে যান, মিনিমাম পরীক্ষার মধ্যে 4টা রচনামূলক পাবেন। ঠিক আছে, মিনিমাম পরীক্ষার মধ্যে 4টা রচনামূলক কমন পাবেন আশা করি। সো এই যে একটা, তার মধ্যে একটা রচনামূলক। ওকে, এরপর আমরা একটু অল্টারনেটিভ কোশ্চেনগুলো দেখি, যারা ভালো করতে চান, পরীক্ষা মিস করতে চান না, সো তাদের জন্য। আচ্ছা, এই প্রশ্নটা করে যান। ঠিক আছে, এটা রচনামূলকের জন্য করে যাবেন, রচনামূলক। ঠিক আছে, সমান পরিসীমা বিশিষ্ট একটা সমবাহু ত্রিভুজ, একটা বর্গক্ষেত্র এবং একটা সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের অনুপাত বের করো। খুবই সুন্দর একটা অঙ্ক। হ্যাঁ, সো এটা একটু করে যাবেন। তাহলে রচনামূলকের জন্য 2টা প্রশ্ন দিলাম, এখন সংক্ষিপ্ত 2টা প্রশ্ন দিই। সংক্ষিপ্ত হচ্ছে আপনাদেরকে 2টা দিই। সংক্ষিপ্তের জন্য আপনারা অবশ্যই স্যার এই 2টা প্রশ্ন পড়বেন, এটা দরকার নাই, এটা পড়ে যান, এই প্রশ্নটা পড়ে যাবেন। ঠিক আছে, এটা এটা সংক্ষিপ্তের জন্য পড়ে যাবেন। তাহলে এখান থেকে সংক্ষিপ্ত 2টা দিলাম স্যার, রচনামূলক 2টা। আমি একটু দেখাই দিয়েছি, আপনারা একটু চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আমি একটু আবার বলে দিই সংক্ষিপ্ত কোনগুলো পড়তে হবে স্যার। এখানে আপনাদেরকে প্রথমে বলেছিলাম স্যার, এই যে একটা সংক্ষিপ্ত প্রশ্ন, এই যে এটা, এটা আসার সম্ভাবনাটা অনেক বেশি পরীক্ষায়। এরপরে স্যার আমরা এটা রচনামূলকের জন্য পড়বো। ঠিক আছে, এটা রচনামূলকের জন্য পড়বো। এরপরে পড়বো স্যার এই যে এটা সংক্ষিপ্তের জন্য, আর লাস্টে হচ্ছে স্যার এটা রচনামূলক। ঠিক আছে, এরপরে চ্যাপ্টার 4-এ চলেন। চ্যাপ্টার 4, হ্যাঁ, বৃত্তকলা নিয়ে কথা বলি। তো বৃত্তকলা থেকে আপনি অতি সংক্ষিপ্ত দু একটা দাগাই দিই, আপনি এরকম একটা অতি সংক্ষিপ্ত পড়তে পারেন, যে একটা বৃত্তের পরিধি 44 সেন্টিমিটার হইলে ব্যাসার্ধ আর ক্ষেত্রফল কত? এগুলো পারবেন। তারপর হচ্ছে একটা চাকার ব্যাস 2 মিটার হলে 5 বার আবর্তনে কত মিটার যাবে? এগুলা করার দরকার নাই, আমি তো, স্যার এটা একটু করে যাবেন। ঠিক আছে, এটা করে যাবেন। একটা বৃত্তকলার ক্ষেত্রফল, একটা বৃত্তকলার ক্ষেত্রফল 21 বর্গ সেন্টিমিটার এবং তার ব্যাসার্ধ যদি 7 হয়ে থাকে, চাপের দৈর্ঘ্যটা কত? চাপের দৈর্ঘ্যটা কত? এটা করে যাবেন। স্যার এটা করে যাবেন। ঠিক আছে, চাপের দৈর্ঘ্য নির্ণয়ের হাইগেনের যে সূত্রটা আছে এটা। তাহলে অতি সংক্ষিপ্ত এখান থেকে 3টা পাইলেন, আপনারা অতি সংক্ষিপ্ত এখান থেকে কয়টা পাইলেন? 3টা পাইলেন। ঠিক আছে, তাহলে একটা বলে দেই,
এই যে একটা অতি সংক্ষিপ্ত দিলাম, আর এই যে একটা অতি সংক্ষিপ্ত, আর এই যে একটা অতি সংক্ষিপ্ত, তিনটা অতি সংক্ষিপ্ত দিয়ে দিলাম এই অধ্যায় থেকে। তিনটা অতি সংক্ষিপ্ত দিয়ে, হ্যাঁ অবশ্যই স্যার পাবেন। ঠিক আছে, অবশ্যই পাবেন। আপনারা যারা আমাদের 210 টাকা দিয়ে রেফার কোর্সে যুক্ত হয়েছেন তারা অবশ্যই এর থেকে শর্ট সেশন পাবেন। আর সেটা আপনাদেরকে দিদার স্যার দিয়ে দিবে জুম ক্লাসে এসে। ঠিক আছে, তা অতি সংক্ষিপ্ত চলে গেল, এখন চলেন আমরা একটু সংক্ষিপ্ত নিয়ে কথা বলি। আমরা একটু সংক্ষিপ্ত নিয়ে কথা বলি। স্যার এটা করে যাবেন। একটি চাকার সামনের একটি গাড়ির সামনের চাকার ব্যাস 28, পিছনের চাকার ব্যাস হচ্ছে 35 সেন্টিমিটার। তাহলে 88 মিটার পথ যেতে পিছনের চাকা অপেক্ষা সামনের চাকা কতবার বেশি ঘুরবে? ঠিক আছে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এটা সংক্ষিপ্ত জন্য পড়বেন। আরেকটা সংক্ষিপ্ত হচ্ছে স্যার এইটা। ঠিক আছে, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন, যে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে, রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাহিরের পরিধি 44 মিটার বড়, তাহলে রাস্তাটির বিস্তার নির্ণয় করো। সুন্দর একটা অঙ্ক, হ্যাঁ স্যার, এই অধ্যায় থেকে যদি কিছু আসে তাহলে স্যার এটা আসবে। ঠিক আছে, আপনারা এই যে সিঁড়ির যে অঙ্কগুলো আছে স্যার, সিঁড়ির অঙ্ক, এখানে অনেকগুলো অঙ্ক আমি লিখে রাখছি আপনাদের উদাহরণ অনুশীলনের মধ্যে, এরকম অনেকগুলো অঙ্ক আছে। তো একই নিয়ম বিধায় আমি একসাথে লিখে রাখছি। তো এই অঙ্কটা স্যার কিছু করেন আর না করেন এই অঙ্কটা করে যাবেন, এটা 100% সম্ভাবনা আছে পরীক্ষা আসা। ঠিক আছে, আপনাদের সিঁড়ির অঙ্ক 100% পরীক্ষা আসবে, 1%ও কম না। আপনাদের সিঁড়ির অঙ্ক পরীক্ষায় 100% আসবে, একটা পেঁচানো সিঁড়ির বেশ। ঠিক আছে, এই অঙ্কগুলো করে যাবেন স্যার, সিঁড়ির অঙ্কগুলো পরীক্ষা আসবেই। কথা বুঝতে পারলাম? তাহলে সিঁড়ির অঙ্কগুলো কিন্তু স্যার ভালো করে যাইতে হবে। এবং গত বছর স্যার এই অঙ্কটা পরীক্ষা আসছিল, গত বছর এই অঙ্কটা পরীক্ষা আসছিল, তাহলে এটা একটু করে যায়, অনেক সময় রিপিট করে দেয়। ঠিক আছে, তো এটা একটু করে যাইতে হবে। একটা বৃত্তাকার একটা বৃত্তাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে 5 সেক্টর, মাঠের ভিতরে সীমানা গেছে সমান বিস্তার বিশিষ্ট একটা পথ আছে, পথের ক্ষেত্রফল হচ্ছে সমগ্র ক্ষেত্রফল 1/10 হলে পথের বিস্তার বের করো। তো খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করে যাবে, বুঝতে পারছি। এগুলো করার প্রয়োজন নেই, এগুলো পরীক্ষা আসবে না আমাদের, এগুলো আসবে না। তাহলে এখান থেকে আমরা আবার একটু দেখাই দিই আপনাদেরকে, আমি যে কথাটা বলে দিলাম আপনাদেরকে, স্যার এটা করতে হবে, হ্যাঁ এই যে এই অঙ্কটা আপনাদেরকে অবশ্যই করতে হবে, আর এটাও করতে হবে। তাহলে এটা কিন্তু আসবে পরীক্ষায়, রচনামূলকের জন্য এটা আমাদের ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর সংক্ষিপ্তের জন্য এই যে এটা একটা দিলাম, আর হচ্ছে এই যে একটা, শেষ। তাহলে আমাদের এই অধ্যায় শেষ, হ্যাঁ। তাহলে আমরা পরের অধ্যায়ে যাই। পঞ্চম অধ্যায়, ঘনবস্তুর আয়তন এবং ক্ষেত্রফল। তো এখান থেকে আমাদের যে সকল বিষয় পড়তে হবে, অতি সংক্ষিপ্তের জন্য স্যার এগুলো পড়ে যান। অতি সংক্ষিপ্ত আর কত দিব বলেন? একটা গণকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 72 বর্গ মিটার হলে এটার কর্ণের দৈর্ঘ্য বের করে, এইগুলো পড়ে যেতে হবে আমাদেরকে। এটা দরকার নেই স্যার, এটা আসতে পারে পরীক্ষায়। ঠিক আছে, এটা পরীক্ষায় আসতে পারে। একটা গণকের কর্ণ হচ্ছে আপনার 3√3, তাহলে এর আয়তন কত? ভেরি মাচ ইম্পর্টেন্ট, অতি সংক্ষিপ্তের মধ্যে এরকমের প্রশ্ন পাইতে পারেন আপনি। স্যার সংক্ষিপ্তের জন্য এগুলা করে যান, হ্যাঁ সংক্ষিপ্তের জন্য এই প্রশ্নটা করে যান, সংক্ষিপ্তের জন্য দিলাম এটা স্যার। ঠিক আছে, সংক্ষিপ্তের জন্য এটা একটু পড়ে যাবেন, যে একটা আয়তাকার ঘনবস্তুর সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে 4700 বর্গ সেন্টিমিটার, ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থের উচ্চতার অনুপাত দেওয়া আছে 5/3, তাহলে হচ্ছে এটার আহ উচ্চতা নির্ণয় করো। এরপরে স্যার কিছু আসুক বা না আসুক সংক্ষিপ্তের মধ্যে এটা আসবে, কিছু পরীক্ষায় আসুক বা না আসুক এটা আসবে। ঠিক আছে,
এটা পরীক্ষার মধ্যে যে কয়টা স্টার মন চাই দিয়ে নেন, এটা থাকবে পরীক্ষায়, ঠিক আছে, এটা থাকবে। এরকমের দুইটা প্রশ্ন আছে যে গণকরে গুলানো মানে গুলানো হয়েছে অথবা গোলকরে গুলিয়ে নতুন একটা গোলক তৈরি করা হয়েছে, সেটার ব্যাসার্ধ, ঠিক আছে। তো এরকমের প্রশ্ন আমাদের পরীক্ষায় থাকবেই। কথা ক্লিয়ার? তাহলে এই প্রশ্নটা ভালো করে করে যাবেন, এটা আসবে পরীক্ষা স্যার, এটা আসবে পরীক্ষায়, ঠিক আছে। এখান থেকে আমাদের এটা করতে হবে, দেখেন। আর এইটা, তাহলে আমরা এখান থেকে যে সকল প্রশ্ন দিলাম একটু দেখে আপনাদেরকে একটু দেখাই দিই। এটা রচনামূলকের জন্য পড়তে হবে স্যার। সো রচনামূলকের জন্য আপনারা এই প্রশ্নটা ভালো করে পড়বেন। রচনামূলক এখান থেকে আমরা দুইটা প্রশ্ন দিচ্ছি। সো এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন যে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাতে তো আয়তন দেওয়া আছে, তাহলে ঘনবস্তুটির পৃষ্ঠের ক্ষেত্রফল এবং কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রচনামূলকের ক্ষেত্রে এই প্রশ্ন পরীক্ষায় থাকতে পারে স্যার, ঠিক আছে। এটা রচনামূলকের ক্ষেত্রে থাকতে পারে বলতে এটা আসার সম্ভাবনা অনেক বেশি স্যার, ঠিক আছে। তো এটা পড়তে হবে আমাদের রচনামূলকের জন্য। আর আপনারা এটা চাইলে সংক্ষিপ্ত জন্য পড়তে পারেন, ঠিক আছে। একটা গণকের কর্ণের দৈর্ঘ্য এত হইলে আয়তন এবং সম্পূর্ণ তলের ক্ষেত্রফল কত, এটা সংক্ষিপ্ত জন্য পড়তে পারেন। বাট আমরা হচ্ছে স্যার এটা পড়বো রচনামূলক। তাহলে রচনামূলক এখান থেকে দুইটা প্রশ্ন দিলাম স্যার, ওই একটা আর এইটা, এই দুইটা হচ্ছে রচনামূলক। আর অনুপাতের তো একটা দিয়ে দিয়েছি তাই না স্যার, এগুলো সংক্ষিপ্ত জন্য পড়তে পারেন। অনুপাতের জন্য তো স্যার একটা দিলামই নাকি, আর এই যেটা স্যার সংক্ষিপ্তের জন্য, ঠিক আছে। তা সংক্ষিপ্ত এখান থেকে দুইটা দেওয়া হলো আর রচনামূলক দুইটা দেওয়া হলো, কথা বুঝাতে পারছি? বইয়ে তো পাই না, আমাদের ডাইজেস্ট বই আছে স্যার, বইয়ে অবশ্যই থাকার কথা, আপনি একটু খুঁজে দেখেন, প্রত্যেকটা প্রশ্ন আপনাদের বইয়ে আছে এবং ডাইজেস্টে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পড়বো স্যার এইটা, এবং হচ্ছে স্যার এটা পড়তে পারেন। আর অবশ্যই স্যার এটা পড়বো, আর এটা বেশি গুরুত্ব দিয়ে পড়বো, এই যে এটা, এটা এটা রচনামূলকের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে ষষ্ঠ অধ্যায় প্রিজম, এখান থেকে আসলে খুব একটা ইম্পর্টেন্স কিছু নাই, ঠিক আছে। আমরা জাস্ট এখান থেকে অতি সংক্ষিপ্ত দুইটা প্রশ্ন পড়বো, এই দুইটা, আয়তন নির্ণয়ের সূত্র আর হচ্ছে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত, যে কোনো একটা প্রশ্ন সূত্র হিসেবে আসতে পারে। সো আমাদের প্রিজম থেকে অতি সংক্ষিপ্তের জন্য আমরা এই দুইটা প্রশ্ন পড়বো। আর আপনারা চাইলে এই একটা অতি সংক্ষিপ্ত দেখতে পারেন, ঠিক আছে। এগুলো অতি সংক্ষিপ্তের জন্য পড়তে হবে আমাদের, যে একটা প্রিজমের আয়তন এত হইলে উচ্চতা এত হইলে ভূমির ক্ষেত্রফল কত, ঠিক আছে। তো খুবই সহজ একটা ম্যাথ, আপনারা চাইলে এগুলো করতে পারেন, এগুলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা এরপরে যে বিষয়টা যাই স্যার, এই প্রশ্নটা আমাদের পড়তে হবে, হ্যাঁ। এটা আমরা সংক্ষিপ্তের জন্য পড়ে যাব, এটা আমরা সংক্ষিপ্তের জন্য পড়ে যাব। একটা সমপ্রিজমের ভূমি সমদ্বিবাহু ত্রিভুজ আকৃতির, যেখানে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, অপর বাহু হচ্ছে আপনার 16 সেন্টিমিটার, উচ্চতা যদি 15 হয়ে থাকে, তাহলে এটার আয়তন কত। এত সহজ প্রশ্ন তাই না, এটা আমরা সংক্ষিপ্তের জন্য পড়বো। তাহলে আমরা এখান থেকে সংক্ষিপ্ত একটা প্রশ্ন দিলাম, সংক্ষিপ্ত একটা, হ্যাঁ, সংক্ষিপ্ত একটা প্রশ্ন। তারপরে দেখেন ওইটা হচ্ছে ত্রিভুজ আকৃতির সমবাহু ত্রিভুজ, আর এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, হ্যাঁ, মানে এখানে তিনটা বাহু দেওয়া আছে। So, আমি মনে করি দুইটা সেম ক্যাটাগরির, আপনারা এই দুইটা থেকে যে কোনো একটা প্রশ্ন পাবেন। আমাদের প্রিজম থেকে যদি ম্যাথ আসে অবশ্যই সেটা সংক্ষিপ্ত তো আসবে, প্রিজম থেকে রচনামূলক প্রশ্নে কোনো ম্যাথ হয়তো বা আমাদের পরীক্ষায় থাকবে না, ঠিক আছে। প্রিজম থেকে আমাদের পরীক্ষায় কোনো আহ রচনামূলকের জন্য ম্যাথ থাকবে না, ঠিক আছে। আপনারা এই প্রশ্নটা পড়ে যেতে পারেন। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সমপ্রিজম 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট সুষম সর্বোজ আকৃতির সর্বোজের উপর অবস্থিত প্রিজমের সমগ্র তলের ক্ষেত্রফল এবং আয়তন বের করো। তাহলে আমি এখান থেকে আপনাদেরকে তিনটা কোশ্চেন দিব, আমি আপনাদের এখান থেকে তিনটা, সেই একটা কোশ্চেন দিলাম, এই যে একটা, ঠিক আছে, এটা হচ্ছে সর্বোজ আকৃতির। আর একটা প্রশ্ন দিচ্ছি স্যার,
এটা দরকার নাই। আর এটা পড়তে পারেন, ঠিক আছে। তাহলে এই যে তিনটা কোশ্চেন স্যার, আমি এটা দেখাই দিই কোন তিনটা পড়তে হবে আমাদেরকে। প্রথমত স্যার আমি এই প্রশ্নটা দিলাম আপনাদেরকে, এই যে এটা পড়বো স্যার সংক্ষিপ্তর জন্য। আমাদের এখান থেকে কোনো রচনামূলক পরীক্ষা আসবে না, এখান থেকে কোনো রচনামূলক পরীক্ষায় আসবে না, ঠিক আছে, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তাহলে আমরা এখান থেকে তিনটা সংক্ষিপ্ত পড়বো স্যার। এই একটা পড়বো সর্বোচ্চ আকৃতির, আর হচ্ছে স্যার এই একটা পড়বো, আর আপনারা এই দুইটা সেম একই নিয়ম। এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে, এটা হচ্ছে মানে একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে। So, আপনারা চাইলে পড়তে পারেন, ঠিক আছে। সেই হচ্ছে আর কি, এখান থেকে আমাদের এই প্রশ্নগুলো পড়তে হবে। এরপরে চলুন স্যার আমরা পরের অধ্যায়ে চলে যাই। সপ্তম অধ্যায় সামান্তরিক ঘনবস্তু এবং সিলিন্ডারের ক্ষেত্রফল। এখানে খুব ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন হয়তো বা আমাদের নাই, জাস্ট এখান থেকে এই অতি সংক্ষিপ্তের জন্য এই প্রশ্নটা পড়বেন। একটা সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা লিখো। একটা সিলিন্ডারের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এবং বক্রতলের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা লিখো। তো সূত্র থেকে আমাদের সরাসরি প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে স্যার এটা পড়বেন অতি সংক্ষিপ্তের জন্য। কি বলছে, একটা সিলিন্ডারের ভূমির ব্যাসার্ধ হচ্ছে 7 সেন্টিমিটার, উচ্চতা 16 হইলে বক্রতলের ক্ষেত্রফল কত? বক্রতল হচ্ছে 2πr, সূত্র বসাই দেবেন, শেষ। একই অঙ্ক। আচ্ছা, এখান থেকে আমরা একটু দেখি। আচ্ছা, এখান থেকে আমরা যে বিষয়টা পড়বো আমি একটু বলে দিই আপনাদেরকে। স্যার এটা পড়বেন ভালো করে, এটা আসবে পরীক্ষায়। এটা সংক্ষিপ্ত তো হোক রচনামূলক হোক এক জায়গায় পাবেন, ঠিক আছে। এটা লোহার পাইপের অঙ্কটা, এটা পরীক্ষা আসবেই। লোহার পাইপের এই অঙ্কটা খুব ভালো করে করে যাবেন, যে একটা লোহার পাইপের ভিতরের এবং বাহিরের ব্যাস যথাক্রমে 12 এবং 14 সেন্টিমিটার। পাইপের দৈর্ঘ্য যদি 5 মিটার হয়ে থাকে তাহলে 1 ঘনমিটার লোহার ওজন হলে পাইপের ওজনটা কত? সো এটা ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। সো এই লোহার পাইপের অঙ্কটা অবশ্যই করে দিতে হবে স্যার, ঠিক আছে। লোহার পাইপের এই অঙ্কটা অবশ্যই করে যাবেন। আর এটা করতে হবে আমাদেরকে, ঠিক আছে। এই যে এটা, এখান থেকে আমাদের সংক্ষিপ্ত আসতে পারে, রচনামূলক আসবে না হয়তো বা, সংক্ষিপ্তই থাকবে। So, আপনারা এই যে একটা প্রশ্ন দেখতে পাচ্ছেন সংক্ষিপ্তের জন্য করে যাবেন, যে একটা কুয়ার গভীরতা হচ্ছে আপনার 14 মিটার, ব্যাস হচ্ছে আপনার 28 মিটার, প্রতি ঘনমিটার 5 টাকা হিসাবে উক্ত কুয়া খনন করতে কত টাকা লাগবে স্যার? তার মানে কুয়ার আয়তন বের করবেন আপনি, ঠিক আছে। কুয়াটা সিলিন্ডার আকৃতির, তাহলে এটার আয়তন বের করতে হবে আমাদেরকে, ঠিক আছে। পাই আর স্কোয়ার এই সূত্র দ্বারা আপনি করে ফেলবেন। তাহলে সংক্ষিপ্তের জন্য আমরা এই একটা কোশ্চেন পড়তেছি। তারপরে স্যার আমরা পড়বো হচ্ছে এই যে এটা, এটা আসার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষায়। আর যদি কেউ চান, সে এটা পড়তে পারেন, ঠিক আছে। আর যদি কেউ চান এই প্রশ্ন পড়তে পারেন। 16 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সমবৃত্ত ভৌমিক সিলিন্ডার ভূমির ব্যাসার্ধ হইলে এই যে তার আয়তন, এটা পড়তে পারেন। তাহলে তিনটা সংক্ষিপ্ত পড়লে আশা করি অধ্যায় শেষ, ঠিক আছে। আপনাদের ম্যাথমেটিক্স ফ্রিতে অঙ্ক অনেক বেশি স্যার, ঠিক আছে। একটা অধ্যায়ের মধ্যে 25টা 30টা বা আরো বেশি, 50-60টার মতো অঙ্ক আছে। তো এখান থেকে আসলেই দুইটা একটা অঙ্ক সিলেক্ট করা এবং সেটা পরীক্ষা আসবে এরকম করে বলাটা খুবই ডিফিকাল্ট। তারপরেও আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে আশা করি যেগুলো বলতেছে সেগুলো পরীক্ষায় থাকবে। এবং আমার এই স্লাইডের মধ্যে যে অঙ্কগুলো আছে বা আমাদের ডাইজেস্ট বইটা যদি কেউ পড়ে যায় সম্পূর্ণটা, সে 100% পরীক্ষা কমন পাবে। কথা বুঝাতে পারলাম? ডাইজেস্টের বাহির থেকে কোনো সিঙ্গেল ম্যাথ পরীক্ষা আসবে না, আমি এটা বারবারই বলতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে কোন অধ্যায়, অষ্টম অধ্যায় পিরামিডের। পিরামিড থেকে স্যার এখানে আমরা পিরামিড তো দেখার জন্য এগুলো আমাদের ক্লাসের লাইট ছিল।
সো এই যে সূত্র পড়তে হবে স্যার, সরাসরি আমাদের সূত্র চলে আসে যে পিরামিডের আয়তন বের করার সূত্র লিখো, ঠিক আছে? এগুলো থাকে অনেক সময় পরীক্ষায়। কি বলছে? সো পিরামিড থেকে আপনি এই রকমের প্রশ্ন পড়ে যেতে পারেন, এগুলো অতি সংক্ষিপ্তের জন্য পড়তে হবে আমাদেরকে। স্যার এই অঙ্কটা করে যাবেন, হ্যাঁ? একটা পিরামিড 10 সেন্টিমিটার 10 সেন্টিমিটার 12 সেন্টিমিটার বা বিশিষ্ট ত্রিভুজাকার ভূমির উপর অবস্থিত, তাহলে পিরামিডের আয়তন বের করতে বলছে আপনাকে, পিরামিডের আয়তন বের করতে বলছে। এটা আমরা সংক্ষিপ্তের জন্য পড়বো, এটা আমরা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য পড়বো, ঠিক আছে? আর এটা পড়বো স্যার আমরা, এইটা সংক্ষিপ্তের জন্য। ওকে। আর রচনামূলকের জন্য এখানে একটা কোশ্চেন আছে, রচনামূলকের জন্য এখানে একটা কোশ্চেন আমাদের আছে, এইটা এটা আমরা রচনামূলকের জন্য পড়তে পারি, ঠিক আছে? যদি কঠিন কোনো কোশ্চেন করে তাহলে স্যার এটা দিবে, যদি কঠিন কোনো কোশ্চেন করে তাহলে স্যার এটা দিবে, ঠিক আছে? যে একটা সমপিরামিডের ভূমি আয়তাকার, যার দৈর্ঘ্য প্রস্থ এত এবং দীর্ঘতম বাহুর দিকে হেলানো উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার হইলে এটার আয়তন কত? যদি কঠিন কোশ্চেন করে স্যার এটা দেওয়ার সম্ভাবনা আছে। বাট সহজ কোশ্চেন যদি করে তাহলে অবশ্যই স্যার এই যে এই কোশ্চেনগুলো দিবে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সহজ যদি কোশ্চেন করে তাহলে স্যার এই প্রশ্নগুলো দেওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? আর বাকিগুলো তো দেখাই দিলাম। আর এই যে এটা, তাহলে তিনটা প্রশ্ন দিলাম এখান থেকে, এই প্রশ্নটা পড়তে হবে আমাদেরকে। আর হচ্ছে এইটা আর এইটা, ঠিক আছে? এরপর চলুন হচ্ছে আমরা কোণ এবং গোলকের অধ্যায়ে চলে যাচ্ছি। এই অধ্যায় থেকে আমাদের স্যার এই যে সূত্র পড়তে হবে, হ্যাঁ? সো এইগুলো সরাসরি আমাদের অতি সংক্ষিপ্ত আসতে পারে। কোনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র লিখো, গোলকের ব্যাসার্ধ হলে এটার আয়তন কত, এরকম কোশ্চেন, সহজ কোশ্চেন আর কি। এটা করে দেন, 7 সেন্টিমিটার বাহু বিশিষ্ট গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল কত? অতি সংক্ষিপ্তের মধ্যে এটা কমন পাইতে পারেন, ঠিক আছে? এটা অতি সংক্ষিপ্তের জন্য করে যাবেন। আর এইটা করে যান স্যার, ঠিক আছে? 3 সেন্টিমিটার ব্যাসার্ধ এবং হচ্ছে 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটা সমবৃত্ত বহুকোণকের হেলান উন্নতি কত? 5 আসবে, ঠিক আছে? এটা দরকার নাই, এটাও দরকার নাই। স্যার এটা পড়তে হবে আমাদেরকে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা এবং এটা আসবেই স্যার। কেউ যদি একটা অঙ্ক করে যেতে চান তাহলে এটা করবেন, ঠিক আছে? কেউ যদি একটা অঙ্ক করে যেতে চান তাহলে এটা অবশ্যই করে যাবেন, এটা আসবে পরীক্ষায় 100% বলে দিলাম। পরীক্ষা দিয়ে এসে মিলায়েন, ঠিক আছে? পরীক্ষা দিয়ে এসে মিলাবেন। গোলকের কথা বলছে, হ্যাঁ? তারপরে ওইটা স্যার সংক্ষিপ্ত। এখন হচ্ছে আমরা বাকি যে একটা রচনামূলক প্রশ্ন দেখি এখানে আছে কিনা, ঠিক আছে? তো এখান থেকে আমাদেরকে এই প্রশ্নটা পড়তে হবে, এটা সংক্ষিপ্তের জন্য। আর এইটা, ঠিক আছে? এটা পড়তে হবে স্যার সংক্ষিপ্তের জন্য। তা সংক্ষিপ্তের জন্য এখান থেকে আমরা তিনটা প্রশ্ন পড়বো স্যার, আমি আবার দেখাই দিচ্ছি। এ একটা, এ একটা স্যার, এটা আসার সম্ভাবনা অনেক বেশি স্যার এবং এটা আসবে পরীক্ষায়, ওকে? আর সবার লাস্টের স্যার এইটা। আশা করি প্রশ্নগুলো পাইছেন আপনারা। সূত্র দুনিয়ার সবকিছু তো ভাই ঝামেলা, ঝামেলা ছাড়া কিছু আছে? এমন সিঙ্গেল কিছু আছে যেটা ঝামেলা নাই বলেন তো? দুনিয়ার সবকিছু ঝামেলা। সো সুখে থাকতে হইলে, দেখেন একটা কথা বলি, আপনি যদি আপনার লাইফের মানুষের লাইফটাকে তিনটা স্টেজে আপনি ভাগ করতে পারেন। একটা মানুষের ধরেন 30 নিচে যে তার এজটা, বা 28 বছর পর্যন্ত যে তার এজটা, বা 30 বছর পর্যন্ত, এটা হচ্ছে তার লার্নিং এজ, মানে এই বছরে সে শিখবে, ঠিক আছে? এবং তার 30-র পরবর্তী যে লাইফটা আছে,
30 থেকে আপনি 55 অথবা 60 পর্যন্ত ধরেন, এটা হচ্ছে তার একটা আর্নিং এজ। ঠিক আছে, তারপর 60-র পরে আপনি রিল্যাক্স করবেন। এখন আপনার যে লার্নিং এজটা আছে, দ্যাট মিনস আপনার 30-র বিলো নিচে, মানে 30 নিচে যে এজটা আছে, বয়সটা আছে, এই বয়সে আপনি যদি আরাম আয়েশ করে কাটান, তাহলে 30-র পরে যে আপনার লাইফটা আসবে, এটা খুবই ডিফিকাল্ট হবে। আর আপনি যদি 30-র আগে এই এজটা খুব মানে শিখার বা হচ্ছে একটু পরিশ্রম করেন, তাহলে পরবর্তী লাইফটা আপনার কাছে সহজ হয়ে যাবে। তো আপনি এখন আরাম করলে পরে কষ্ট হবে, আর এখন কষ্ট করলে পরে আরাম হবে। তো এটা হচ্ছে টোটালি আপনার কাছে নির্ভরশীল। আমি সবার লাস্টে বলে দিচ্ছি যে রচনামূলকের জন্য আমরা কোন কোন অধ্যায় পড়বো। ঠিক আছে, আর কোনিক সেকশন থেকে একটা রচনামূলক আসবে স্যার, কোনিক সেকশনটা থেকে আমাদের একটা রচনামূলক পরীক্ষায় থাকবে। ঠিক আছে, তো চলেন এখন আমরা একটু কোনিক সেকশন থেকে রচনামূলক গুলা দেখে আসি। আপনারা সংক্ষিপ্ত এগুলা পড়ে নিন, এটা সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্তের ক্ষেত্রে আমাদের পরীক্ষায় থাকতে পারে। তো আপনারা এটা একটু পড়ে নেবেন। আমরা এগুলোর দিকে না সময় ব্যয় না করে আমরা সরাসরি হচ্ছে, স্যার এই অঙ্কটা করে যাবেন, এটা আমাদের সংক্ষিপ্তের জন্য কাজে লাগবে। কোনিক সেকশন থেকে সংক্ষিপ্তের জন্য এটা আমাদের করতে হবে। ঠিক আছে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি পরীক্ষায়, 99% সম্ভাবনা আছে স্যার এটা পরীক্ষা আসার। কথা বুঝাতে পারলাম? এটা সংক্ষিপ্তের জন্য পড়বেন। তারপরে স্যার আপনাদের পরাবৃত্ত থেকে একটা রচনামূলক আসবে। ঠিক আছে, পরাবৃত্ত থেকে অবশ্যই একটা প্রশ্ন আসবে। সেই প্রশ্নটার মধ্যে এই যে পরাবৃত্তটার শীর্ষ, উপকেন্দ্র, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, নিয়ামক রেখার সমীকরণ, এগুলা বলবে। তো চেঞ্জ থাকবে কি আমাদের এই যে সমীকরণে, সমীকরণ গুলা এই সমীকরণও থাকতে পারে, অথবা ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 8x, 16x, এরকম প্রশ্ন মানে এরকম থাকতে পারে। ঠিক আছে, এরকম অথবা এরকম এই সমীকরণগুলো থাকবে, কিন্তু প্রশ্ন এগিয়ে থাকবে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন আপনার রচনামূলকের জন্য 100% একটা পাবেন। এই ধরনের প্রশ্ন রচনামূলক একটা থাকবে স্যার। কথা বুঝাইতে পারলাম? তাহলে এই প্রশ্নটা একটু ভালো করে করে যান, এই নিয়মটা বুঝে যান কেমনে করতে হয়। আর এটা দরকার নাই, এটা সংক্ষিপ্তের জন্য পড়তে পারে স্যার। এটা আমরা উপবৃত্ত থেকে পড়ে যাব। এটা আপনাদের ম্যাক্সিমাম পরাবৃত্ত থেকে আসে, বাট যেহেতু বারবারই পরাবৃত্ত থেকে আসতেছে, সেই ক্ষেত্রে উপবৃত্ত থেকে আসার সম্ভাবনা আছে। সেই জন্য আপনারা চাইলে উপবৃত্ত থেকে এটা পড়ে যেতে পারেন, এটা পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে স্যার, এই যে এটা আমি বলছিলাম ওয়াই স্কয়ার সমান 8x, দেখেন হয়তো এইটা, নতবা হচ্ছে এই যে এইটা পরাবৃত্তের আর কি। হ্যাঁ, সেইগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট, অথবা এইটা। তো পরাবৃত্তের আপনাদের এই টাইপের গুলাই বেশি আসে, সহজ গুলো আসে এই যে এটার মতো। এটা একটু ভালো করে করে যায়। সেই হচ্ছে আমাদের প্রথম থেকে 10টা অধ্যায়। আশা করি 10টা অধ্যায়ের উপর একটা সাধারণ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো এখন রচনামূলক প্রশ্ন আমাদের কোন অধ্যায়গুলো থেকে আসতে পারে। তো কোনিক সেকশন থেকে আমাদের একটা রচনামূলক আসবে। তারপর আমাদের নতুন 3টা অধ্যায় অ্যাড হয়েছে, যেমন আংশিক ভগ্নাংশ আছে মনে হয়, তাই না? আংশিক ভগ্নাংশ, তারপর হচ্ছে আমাদের আর কি সূচক দ্বারা আছে, দ্বিপদী অধ্যায়, এগুলো আছে না স্যার? বলেন তো নতুন কোন কোন অধ্যায়গুলো অ্যাড হয়েছে, দেখে নি দাঁড়ান। নতুন কোন কোন অধ্যায় অ্যাড হয়েছে বলেন তো আমার একটু। রচনামূলক জানি কোন কোন, সরি, নতুন যে অধ্যায়গুলো অ্যাড হলো, এই নতুন অধ্যায়গুলো থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে,
আপনাদের ম্যাথ্রির ক্ষেত্রে ম্যাথটোর হচ্ছে 1 2 3, ঠিক আছে, ম্যাথটো এর হচ্ছে 1 2 3। তাহলে 1 2 3 অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসতে পারে আমি একটু দেখাই দিই আপনাদেরকে। আপনাদের আংশিক ভগ্নাংশ আছে। So, আংশিক ভগ্নাংশ থেকে প্রশ্ন থাকবে, এটা সবাই জানেন। ম্যাথ 2 এর মধ্যে আমরা যেগুলো পড়ছিলাম দেখেন আমি বলে দিচ্ছি। আংশিক ভগ্নাংশ থেকে আমাদের কি কি প্রশ্ন থাকতে পারে পরীক্ষায়। আংশিক থেকে সংক্ষিপ্ত তো থাকতে পারে, রচনামূলকও থাকতে পারে, ঠিক আছে। তো আমরা একই সাথে সংক্ষিপ্ত একই সাথে রচনামূলক দুইটার জন্য প্রিপারেশন নিয়ে রাখবো। তো যেটা থেকে আসে আর কি, হ্যাঁ, তো যেটা থেকে আমাদের পরীক্ষায় আসে আর কি। আমরা অবশ্যই, আমি আপনাদের এখানে দুইটা প্রশ্ন লিখে রাখছি। আংশিক ভগ্নাংশ থেকে দুইটা প্রশ্ন পড়বেন। আংশিক ভগ্নাংশ থেকে দুইটা প্রশ্ন পড়বেন। এই কোশ্চেনটা পড়তে পারেন। 6x - 3 x + 1 হোল স্কয়ার x - 2। যদি কঠিন টাইপের দেয় তাহলে এরকম পাইতে পারেন, আর যদি আমাদের সংক্ষিপ্তর ক্ষেত্রে দেয় তাহলে একটু সহজ প্রশ্নটাই দিবে। সংক্ষিপ্তর ক্ষেত্রে যদি দেয় তাহলে অবশ্যই স্যার এরকম প্রশ্ন পাইতে পারেন আপনারা। 5x - 12 x² - 5x + 6। তো আপনারা এই দুইটা প্রশ্ন পড়ে যাবেন আংশিক ভগ্নাংশ থেকে, ঠিক আছে। আচ্ছা, থার্ড সেমিস্টার ডাইজেস্টে নাই, বাট আপনার ম্যাথমেটিক্স 2 বইটা তো আছে নাকি, সেই বইটা থেকে পড়ে নেবেন। ডাইজেস্ট তো আগেই দেওয়া হয়ে গেছিল তাই না, ডাইজেস্টটা তো আপনারা আগে পেয়ে গেছিলেন, বাট হচ্ছে আহ সিলেবাস তো পরে চেঞ্জ করছে। আর আমাদের দ্বিতীয় যে অধ্যায়টা আছে সূচক দ্বারা, সূচক দ্বারা থেকে আমি আপনাদেরকে দুইটা ম্যাথ দিচ্ছি, আশা করি দুইটা থেকে কমন পড়বে। সূচক দ্বারা থেকে দুইটা প্রশ্ন পড়বেন। সূচক দ্বারা এখান থেকে একটা রচনামূলক প্রশ্ন আসতে পারে। আচ্ছা, সবাই একটু ওয়েট করেন, আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিচ্ছি, হ্যাঁ। আচ্ছা, আশা করি এখন ঠিকঠাক আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এখন আশা করি ঠিকঠাক আছে, দেখা যাচ্ছে তাই না। ওকে। তো যে কথা বলতেছিলাম, আপনাদের সূচক দ্বারা থেকে আমি দুইটা প্রশ্ন দিচ্ছি, ভালো করে খেয়াল করেন। এটা পরীক্ষা আসার সময় অনেক বেশি, যে প্রমাণ করো যে ই এর মানটা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট। আপনাদের এখান থেকে সহজ প্রশ্ন দিবে, এই যে প্রশ্নটা, হ্যাঁ, সূচক দ্বারা থেকে এটা। আরেকটা হচ্ছে আপনার সমষ্টির একটা অঙ্ক আছে,
প্রমাণ করো যে 2/1 ফ্যাক্টোরিয়াল প্লাস 6/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 12/3 ফ্যাক্টোরিয়াল প্লাস 20/4 ফ্যাক্টোরিয়াল এইভাবে অসীম পর্যন্ত পদগুলোর যোগফল হচ্ছে 3e। আপনারা এই দুইটা পড়তে পারেন। এখান থেকে এটা সংক্ষিপ্ত তো আসতে পারে, রচনামূলক আসতে পারে, বাট এটা আসলে রচনামূলক আসবে। ঠিক আছে, এটা যদি আমাদের পরীক্ষায় থাকে তাহলে রচনামূলক। এখন এখান থেকে যদি সহজ কোনো কোশ্চেন দেয় স্যার, হ্যাঁ, সহজ কোনো যদি কোশ্চেন দেয় আপনাদেরকে, সহজ কোশ্চেন দিলে, যদি ধরুন কঠিন না দিয়ে যদি সহজটা দিল, তাহলে সহজটা দিলে এরকম দিতে পারে, প্রমাণ করো যে 1/1 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 5/2 ফ্যাক্টোরিয়াল প্লাস 9/3 ফ্যাক্টোরিয়াল প্লাস হচ্ছে 13/4 ফ্যাক্টোরিয়াল এইভাবে অসীম পর্যন্ত পদের যোগফল হচ্ছে আপনার e+3। এরকম পড়ে যাবেন। হ্যাঁ, আমি আশা করি এইগুলা থেকে কমন পাইতে পারেন আপনারা, এগুলো থেকেই কমন পাবেন। ঠিক আছে, এর বাইরে আসবে না। আর হচ্ছে আমরা পরের যে অধ্যায়টা আছে আমাদের দ্বিপদী উপপাদ্য, এই দ্বিপদী উপপাদ্য থেকে হচ্ছে এক্স নিরপেক্ষ পদ বের করা, এই রিলেটেড প্রশ্ন সবচেয়ে বেশি আসে। ঠিক আছে, নিরপেক্ষ পদ বের করা এই রিলেটেড প্রশ্নটা আমাদের সবচেয়ে বেশি আসে পরীক্ষায়। সো আমি আপনাদেরকে এখান থেকে কয়েকটা কোশ্চেন দিচ্ছি, 3টা কোশ্চেন দিচ্ছি, 3টা বা 4টা, আশা করি 3-4টার মধ্যে একটা প্রশ্ন থাকবে 100%। এরপরে চলুন আমরা হচ্ছে দ্বিপদী উপপাদ্য থেকে কিছু আলোচনা করি। দ্বিপদী উপপাদ্য, এখান থেকে আমাদের যেগুলো পড়তে হবে একটু খেয়াল করেন। এক্স বর্জিত পথ বের করো, এরকমের যে কোনো একটা প্রশ্ন 100% থাকবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় প্রায়ই আসে, এক্স বর্জিত পথ বের করা। সেক্ষেত্রে এক্স বর্জিত পথ বের করা আপনারা এটা করতে পারেন, 1/3 এক্স স্কোয়ার মাইনাস 1/2x হোল টু দি পাওয়ার 12। হ্যাঁ, এটা করতে পারেন। অথবা আরেকটা প্রশ্ন আছে এখানে, 2x মাইনাস 1/3x হোল টু দি পাওয়ার 12। এরকম প্রশ্ন আপনাদের পরীক্ষা থাকতে পারে। ঠিক আছে, তারপরে এটা 1 নাম্বার হইলে আমরা 2 নাম্বারটা একটু দেখি। 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 44 এর বিস্তৃতিতে 21তম ও 22তম পদ সমান হলে এক্স এর মান বের করো, এক্স এর মান বের করো। তারপরে হচ্ছে স্যার আপনার প্রমাণ করো যে বা দেখাও যে 1 মাইনাস 4x হোল টু দি পাওয়ার মাইনাস হাফ এর বিস্তৃতিতে r প্লাস 1তম পদ সমান 2r ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই হচ্ছে r ফ্যাক্টোরিয়াল হোল স্কয়ার ইন্টু x টু দি পাওয়ার r। এই প্রশ্নটা আসার সম্ভাবনা অনেক বেশি স্যার, এটা রচনামূলক। হ্যাঁ, এটা আসার সম্ভাবনাটা অনেক বেশি। আমি আপনাদেরকে এখান থেকে আরেকটা প্রশ্ন দিব সংক্ষিপ্তর জন্য, এটা টোটালটাই হচ্ছে সংক্ষিপ্তর জন্য।
ওয়ান প্লাস এক্স হোল টু দি পাওয়ার 20 এর বিস্তৃতিতে r+4 তম পদ এবং r তম পদের সহগ সমান হলে r এর মান বের করো। তো আপনার এই হচ্ছে ওদের অঙ্কগুলা। দ্বিপদ থেকে আপনারা যদি চান এই 4টা অঙ্ক করতে পারেন। এই 4টা অঙ্কের মধ্যে আমি বলে দিই নির্দ্বিধায়, অবশ্যই অবশ্যই স্যার এই 1 নম্বরটা থাকবেই, এটা থাকবেই স্যার, এটা ছাড়া পরীক্ষায় প্রশ্ন হয় না। আর রচনা মূলকের জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অর্থাৎ 1 3 থাকবে স্যার। হ্যাঁ, বাকি দুইটা দিচ্ছে অল্টারনেটিভ হিসাবে। 1 নাম্বার আর হচ্ছে স্যার এই 3 নাম্বার এগুলো পরীক্ষায় থাকেই, বা বাকি দুইটা দিয়েছে অল্টারনেটিভ হিসাবে। যদি এগুলো কোনো কারণে মিস যায় তাহলে আপনাদের এইগুলো আসতে পারে। সো এদের থেকে 4টা প্রশ্ন করলে হয়েছে। তাহলে আমাদের ম্যাথমেটিক্স 2 থেকে যে সকল অধ্যায় অ্যাড করা হয়েছে আমি একটু দেখাই দিই আপনাদেরকে কোন সকল প্রশ্ন করতে হবে। আংশিক ভগ্নাংশ থেকে আমি 2টা প্রশ্ন দিয়েছি, যদি আমাদের সংক্ষিপ্ত আসবে, সহজগুলো আসবে। নিয়মটা পড়ে যান, এখানে আসলে অঙ্ক কমন ফেলানো খুবই কঠিন। সো জাস্ট নিয়মটা পড়ে যাবেন যে কেমনি এগুলা সলভ করা লাগে। ঠিক আছে, আংশিক ভগ্নাংশ রিলেটেড আমার অনেক লেকচার ভিডিও আছে, আপনার ইউটিউব চ্যানেলে সার্চ দিলে পাবেন। সো সেগুলো ভিডিও দেখলেই হবে, আমি এর আগে অনেক ক্লাস নিয়েছি। সো আংশিক ভগ্নাংশ থেকে এই দুইটা আমি দিলাম, আর হচ্ছে স্যার সূচক দ্বারা থেকে 3টা প্রশ্ন দিয়েছি। সো আশা করি আপনারা প্রথমটাই কমন পাবেন। ঠিক আছে, প্রথমটা আসলে সংক্ষিপ্ত আসবে রচনামূলক, বাট এই যে 2 নম্বর যেটা দিয়েছি এটা আসলে রচনামূলকে আসবে। ঠিক আছে, আর এই দ্বিপদ থেকে আপনারা চাইলে স্যার এই 4টা প্রশ্ন করতে পারেন। এখানে 1 নম্বর আর 3 নম্বরটা বেশি ইম্পর্টেন্ট, এগুলো রচনামূলকের ক্ষেত্রে আমাদের পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, প্রমাণ তো স্যার দিলামই সূচক ধারার, ওই যে ওইটা এর মান 2 থেকে বড় 3 থেকে ছোট সূচক ধারার ওই প্রমাণটা পড়ে যাবে। ঠিক আছে, সো এগুলো পড়লেই হবে আশা করি। আর বাকি অধ্যায়গুলো তো আমি দেখাই দিলাম। সো আমি আজকে যে কথা বলেছিলাম যে আপনাদেরকে ম্যাথমেটিক্স থ্রিটা আমি গুছাই দিব। সো আমি একটু শারীরিকভাবে অসুস্থ, অনেক ঠান্ডা জ্বর, তারপরে যতটুকু চেষ্টা করেছি যে গুছাই দেওয়ার জন্য আমি হয়তো বা পেরেছি। সো যদি আমার উপর বিশ্বাস থাকে আপনাদের, আপনারা চাইলে পড়ে দিতে পারেন। আশা করি পরীক্ষার মধ্যে কাজে লাগবে এবং উপকার আসবে। ঠিক আছে, যদি পরীক্ষায় কাজে লাগে প্রতি কথা জানেন, আর যদি না কাজে লাগে তাহলে গাড়ি দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো আজকে তাহলে এই পর্যন্ত থাকুক, ইনশাল্লাহ সামনে কোনো ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হবে। আর আমরা হয়তো আপনাদের জন্য একটা জুম ক্লাস দিব, সেই জুম ক্লাসে আপনাদের যে প্রবলেম গুলো আছে আজকের ক্লাসে আমি যেগুলো দাগাই দিয়েছি সেইগুলোর উপর একটু চেষ্টা করেন, যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ সমাধান করবো, নেক্সট জুম ক্লাসটা হবে। ঠিক আছে, আর আমরা সামনের সেমিস্টারে অলরেডি ভর্তি শুরু করে দিয়েছি, আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন এবং আপনারা আমাদের সাথে যুক্ত হলে আমরা খুবই খুশি হব। সেই ছিল আজকের ক্লাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।